আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। টঙ্গীর তুরাগ তীরে মৌলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ মুসল্লিরা নিজেদের খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নিচ্ছেন। কাল আখিরি মোনাজাতে অংশগ্রহণকারী এবং ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। প্রথম ধাপের মতো ইজতেমা ময়দানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি না থাকলেও তাবলিগের নীতি অনুযায়ী মঙ্গলবার বাদ ফজর হয়েছে আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ, বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। উলামায়ে কেরাম আসছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের, তাদের মেহনতের একটা ধারা, তারা কিভাবে মেহনত করতে পারে, কিভাবে মেহনত করলে ভালো হবে, এই বিষয়ে তাদেরকে তাকাজা দেওয়া হবে। দাওয়াতের কাজ উদ্দেশ্য কিভাবে দিনকে ইসলামকে কিভাবে বিশ্বের মাধ্যমে ছড়াই যেতে পারে, দিনের দাওয়াত নিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে আবার চিল্লা যাবে ইনশাল্লাহ। বুধবার আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। 5টি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনে যাত্রা বিরতি রাখা হয়েছে। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোর থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখিরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আখিরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন অনেকে। এনটিভি নিউজ ডেস্ক। ইজতেমার খবর জানতে আমরা কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের সাথে। নাসির, দ্বিতীয় ধাপের ইজতেমার আজ তো দ্বিতীয় দিন, তো সবকিছু মিলিয়ে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? মিতা, বিশ্ব ইজতেমার ময়দানের সার্বিক পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। মুসল্লিরা যার যার খিত্তায় অবস্থান করে তালিম তাশকিলে তারা সময় পার করছেন। এদিকে পুলিশ কমিশনার এখন আমাদের সাথে কথা বলেছেন। তাদের আগামীকালকে বেলা 12টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে তিনি আমাদের জানিয়েছেন এবং এই মোনাজাতের পরে যানবাহন চলাচল স্বাভাবিক এবং এই মুসল্লিদেরকে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ওনারা কিছু পরিকল্পনা পরিবর্তন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ আজকে 11টা পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ভোরবেলা এবং কালকে মোনাজাতের সময়, কিন্তু এখন উনি আমাদেরকে বলেছেন যে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে না, বরঞ্চ বিআরটি লেন যেটা আছে ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত, আমাদের গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি লেন দিয়ে যানবাহন চলাচল ওনার স্বাভাবিক রাখবেন, যাতে গত ধাপের মতো কোনো বন্ধ রাখবে না। বললো যে আমরা এই আজকে থেকে সিদ্ধান্ত হলো কালকে থেকে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই ছিল তার বক্তব্য এবং আইন শৃঙ্খলা থাকবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই ছিল তার বক্তব্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা উনি যেটা বললেন যে হকারে সন্ধ্যার পর থেকে পুরো ভরে যায় না পারে। এই বিক্ষোভের মাধ্যমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেটা যাতে ফার্দার আর না হয় সেই জন্য ওনারা বিক্ষোভকেও এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। এই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আর ইজতেমার মুরব্বীরা আমাদেরকে বলেছেন তারা এই টোটাল আয়োজনে তারা সন্তুষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য তারা সন্তুষ্ট। এবং আগামী 14 তারিখে যে মোনাজাতের দ্বিতীয় পর্ব শুরু হবে মৌলানা সাদ অনুসারীদের, সেটার বিষয়েও পুলিশ কমিশনার বলেছেন তারা এখানে পুলিশের সাথে যোগাযোগ করছেন এবং তারা যথারীতি ইজতেমায় অংশ নেবেন বলে তারাও আশা করেছেন। টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার সবশেষ খবর। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত।
এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। এর আগে গত ২৬শে জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ৪ ফেব্রুয়ারি ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। গত ৫ই অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট দেন। দুই দাবিতে পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ RAC মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। তাদের প্রধান দুই দাবি হচ্ছে অনিয়ম দুর্নীতি বন্ধ, রেফ্রিজারেটর এবং এসিতে ব্যবহৃত R22 গ্যাস আমদানি সিন্ডিকেট ভেঙে গ্যাসের দাম কমানো। সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করে RAC টেকনিশিয়ানদের এই সংগঠন। এ সময় বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানকে দুর্নীতির দায়ে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সেই সাথে RAC সেক্টরকে ধ্বংস করার পাশাপাশি ব্রামা সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান তারা। ভোক্তা পর্যায়ে ফ্রিজ ও এসির গ্যাসের দাম সহ বিভিন্ন যন্ত্রাংশের দাম কমানোর আহ্বানও জানান RAC নেতারা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মরণব্যাধি ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ বিষয়টিকে প্রতিপাদ্য রেখে র্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। রাজধানীর সেগুনবাগিচায় র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। ক্যান্সারে আক্রান্ত হবার পূর্বে রোগটি সম্পর্কে জনসাধারণের সচেতনতা ও চিকিৎসা আরও বেশি উন্নত করার লক্ষ্যে মূলত র্যালিটি অনুষ্ঠিত হয়। ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ যাতে সার্বজনীন আন্দোলন হয় সেই প্রচেষ্টা রাখতে চায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের ক্যান্সার চিকিৎসার ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের যন্ত্রপাতিগুলো ক্যান্সার চিকিৎসা যাতে সর্বোত্তম ব্যবহার হয় সেটি চাওয়া এই সামাজিক সংগঠনটির। র্যালিতে অংশগ্রহণ করেন স্কাউট, ডাক্তার, নার্স, শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা তৃতীয় দিন শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। আজ সকাল 8:30টার দিকে IQ এয়ারের মান সূচকে ঢাকার গড় বায়ুর মান 248। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। গত রোববার এবং সোমবারের সকালেও ঢাকায় বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ছিল। 244 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। 236 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। 218 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর 212। লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। 4 দিন ধরে এই অবস্থা চলায় প্রায় স্থবির হয়ে পড়েছে স্থলবন্দরটি। এতে শত শত শ্রমিক বেকার হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ভুটান থেকে বুড়িমারির দূরত্ব কম হলেও 2 ধরনের পাথর প্রতি টন $16 রপ্তানি করে সে দেশের ব্যবসায়ীরা, অথচ অন্য বন্দর দিয়ে তা আমদানি হয় $14। এই কারণে বৈষম্যের শিকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় ভুটানের বোল্ডার পাথর প্রতিষ্ঠান প্রতি টন $14 এবং সরাসরি তা ভুটানের গাড়িতে বুড়িমারি স্থলবন্দরে পাঠানোর দাবি তোলেন তারা। কিন্তু এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় 1 ফেব্রুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ রয়েছে। সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন। সোমবার বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ছিল 88 বছর। ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা সোমবার বিকেল 4:30টার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, তার বোন এবং স্বজনরা বিদেশে রয়েছেন। তাদের দেশে ফেরার পর 6 ফেব্রুয়ারি জানাজা এবং দাফন হবে। অবসরে যাওয়ার পর ইনাম আহমেদ চৌধুরী 1999 সালে বিএনপিতে যোগ দেন। 2001 সালের বিএনপি জামাত জোট সরকার আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে 2018 সালের ডিসেম্বরে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।